বন্ধুরা, আমার নাম বিকাশ। আমরা দীঘার কাছাকাছি একটি গ্রামে বসবাস করি। আমার বাবা সৃজিত অনেক দিন হলো বিদেশে গেছেন, ভাগ্য পরিবর্তনের আশায়। তিনি আমাদের বলেছিলেন প্রত্যেক বছর ৩ মাসের জন্য ছুটি নিয়ে বাড়িতে আসবেন। কিন্তু এখন তিনি আমাদের বলছেন যে আগামী ৭ বছরের জন্য বাড়ি ফিরতে পারবেন না, কারণ স্থায়ীভাবে ভিসা পাওয়ার জন্য বিদেশে ৭ বছর তাকে থাকতে হবে। এটা আমার এবং আমার মায়ের জন্য একটি কষ্টের খবর ছিল, কারণ এর অর্থ হলো এখনো আরও ৫ বছর আমরা বাবার সাথে দেখা করতে পারব না। গল্প শুরু করার আগে আপনাদের আমার পরিবারের সাথে পরিচয় করিয়ে দেই। আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। আমার বয়স ২৫ বছর, লম্বায় প্রায় ৬ ফিট, ওজন ৭৫ কেজি। আমরা মূলত কৃষক। খেতে পরিশ্রম আর বাড়িতে সবজি সহ ভালো ভালো খাবার খেতে পেয়ে আমাকে অনেক শক্তিশালী দেখতে হয়েছে। এখন আমি অনার্স ৩য় বর্ষে পড়ছি। গ্রামে আমাদের বড় চাষ করা জমি আছে। সেই জমিটি গ্রাম থেকে অনেকটাই দূরে। জমিতে আমরা মূলত ২টি চাষ করি, ধান ও আখ। মাঠের এক কোণায় আমাদের গবাদি পশুর চালাও আছে। সেখানে আমি প্রতিদিন কাজের জন্য যাই। আবার অনেক সময় আমার মাও সাহায্য করতে আমার সাথে যায়। এবার আমার মায়ের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেই। আমার মায়ের বয়স ৪৫ বছর। আমার মা একটি কৃষক পরিবার থেকে বিলং করে। তাই বাড়িতে এবং মাঠে ঘাটে কঠোর পরিশ্রমের কারণে মা শক্তিশালী এবং পাকাপোক্তভাবে গড়ে উঠেছে। আমার মায়ের গায়ের রং একটু গাঢ় ফর্সা। একটু মোটাসোটা হলেও মা যেহেতু ৫ ফিট ৫ ইঞ্চ লম্বা, তাই মাকে মোটাসোটা বলে মনে হয় না। ওজন ও প্রায় ৭০ কেজি হবে। আমি আগেই বলেছি যে সে একটু গোলগাল প্রকৃতির, মানে মোটাসোটা। আমার মা বাড়ির বাইরে ভেতরে সবসময় শাড়ি পরেই থাকেন। গরমকালে তিনি বাড়িতে শাড়ি কম পরতেন। কাজের সময় মা যখন নিচু হয়ে কাজ করে তখন ভেদ করে বেরিয়ে আসতে চাই। বাড়িতে আমি প্রায়ই আর চোখে দেখতাম। আমি জানি না মা টের পেয়েছে কিনা, কারণ কখনোই আমি মায়ের দিক থেকে এমন কোনো কথা পাইনি যে মা বুঝতে পেরেছে। আমার বাবা বাড়ির বাইরে থেকে আমাকে ঘরের মানুষ কি করে তুলেছে। আমার মা আমাকে বাড়ির কর্তা বলতো। যখনই আমি কোনো কাজ করতে চাইতাম না তখনই মা বলতো, তুই তো এখন বাড়ির কর্তা, তুই যদি কাজ না করিস তাহলে কে করবে শুনি? তোর বাবার কাজগুলো তো তোকেই এখন করতে হবে, তাই না? যেহেতু আমি নিয়মিত কলেজের বান্ধবীদের সাথে মিশতাম, তাই আমি আমার মায়ের সাথে ভালো বন্ধুত্ব গড়ে তুলেছিলাম। আমি আমার মায়ের সংসার জীবন সুখী কিনা সে সম্পর্কে কিছুই জানি না। তবে আমার মনে হয়েছিল যে তিনি অবশ্যই কষ্টে আছেন, কারণ আমার বাবার বিদেশ যাওয়া প্রায় ২ বছর হতে চলল। আর বাবা যে আরও ৫ বছর বাড়ি আসবেন না, এই খবরটা ছিল মায়ের জন্য আরও কষ্টের। তাই আমার জানা ছিল না তিনি কিভাবে তার সংসার জীবন পরিচালনা করতে সক্ষম হবেন। যেদিন থেকে বাবার বাড়িতে না আসার খবরটা আসে, ঠিক সেই দিন থেকেই আমি খেয়াল করি মা যেন কেমন হতে শুরু করে, অন্যমনস্ক থাকেন। এমন অনেকবার হয়েছে যে তার ঘর থেকে আওয়াজ শুনতে পেয়েছি, কিন্তু আমার শুধুমাত্র শোনা ছাড়া কিছু করার ছিল না। গরমের দিনগুলিতে খুব গরম পড়ত, তাই বাড়িতে আমি কেবল লুঙ্গি পরতাম। অনেক সময় আমি লক্ষ্য করেছি মা আমার পেশিগুলোর দিকে তাকিয়ে থাকেন। অবশ্যই সেই তাকানোটা কোনো ছেলের প্রতি কোনো মায়ের হয় না। মাঝে মাঝে মা আমাকে বলতো যে যেহেতু তোর বাবা বাড়িতে নেই, তাই বাড়ির কর্তা বলতে এখন আমি। তাই আমার বাবার মতো বাড়ির লোকের সমস্ত দায়িত্ব পালন করা উচিত। বুঝতে পারতাম যে মা কি বলতে চাচ্ছেন। তখন আমার ভেতরে অনেক প্রশ্ন ঘুরত। এমন সময় আমিও বলতাম যে সে বাড়ির মহিলা, তাই তারও সমস্ত দায়িত্ব পালন করা উচিত। এই কথার উত্তরে মা বলতো, তুই যদি তোর দায়িত্ব পালন করিস তাহলে আমিও আমার দায়িত্ব পালন করতে প্রস্তুত। এইরকম বন্ধুসুলভ কথা আমাদের মা ছেলের মধ্যে প্রায় হতো, কিন্তু কখনোই আমরা আমাদের সীমা অতিক্রম করিনি। বাড়ির কাজ করার সময় মা অত্যন্ত ঘেমে যেতেন। অনেক সময় আমি যখন মায়ের দিকে তাকাতাম তখন লক্ষ্য করতাম মা আমার দিকে তাকাতো। হয়তো মা বুঝতে পারত, কিন্তু মা কখনোই আমাকে এর জন্য বকা দেয়নি। মা এমন করত যেন আমি যে মায়ের দিকে তাকিয়ে আছি মা সেটা টের পায়নি। আবার কখনো কখনো আমি যখন সকালে উঠে বাথরুমে যেতাম তখন মাও আমার দিকে তাকাতো। আমিও এমন ভাব করতাম যেন আমি লক্ষ্যই করিনি যে মা আমার দিকে তাকিয়ে আছে। একদিন আকাশ মেঘাচ্ছন্ন ছিল। আমরা মা ছেলে মিলে ধান জমিতে গিয়েছিলাম। তারপর জমিতে জল ভরে চার ধরে মাটি দিয়ে বাদ দিয়েছিলাম।
মা আমাকে মাঠে গিয়ে দেখে আসতে বলল যে জমিতে জল ঠিকঠাক আছে কিনা এবং জল আটকাবার জন্য যে বাঁধ দিয়েছিলাম সেগুলো ঠিক আছে নাকি ভেঙে গেছে। কারণ যদি জল বেরিয়ে যায় তাহলে আমাদের আবার নতুন করে জমিগুলোতে পানি দিতে হবে এবং এর জন্য অনেক টাকা খরচ হবে। আমার একদমই যাওয়ার ইচ্ছা ছিল না। তাই মাকে বললাম, আজকে না গেলে হতো না? মা বল, না আজকেই যেতে হবে, বলে আমাকে যেতে বলল। আমি আবার অনিচ্ছা জানালে মা বলল, একা যেতে না চাইলে চল, আমিও যাচ্ছি তোর সাথে। বাড়ির কাজ তো হয়ে গেছে, নেনে রেডি। কি আর করা, মায়ের উপর কথা বলে কোনো লাভ নেই। তার থেকে বড় কথা, আমার মনে আসলো যে মা আর আমি ওই মাঠে একা থাকব। অনেকটা সময় ও গল্প করা যাবে মার সাথে। কথাগুলো মনে আসতেই মনে মনে খুব আনন্দ পেলাম, কিন্তু মাকে বুঝতে দিলাম না। মুখে এমন একটা ভাব করলাম যে আমার যাওয়ার মন একদমই নেই। বললাম, ঠিক আছে, তুমি যখন বলছোই তবে চলো। বলে আমি একটা লুঙ্গি ও টি শার্ট পরলাম আর মা দেখলাম একটা স্বাভাবিক ঘরোয়া শাড়ি পরেছেন। যেহেতু আমাদের জমি ছিল বাড়ি ও গ্রাম থেকে অনেকটা দূরে, তাই সেখানে পৌঁছতে আমাদের প্রায় 1 ঘন্টা সময় লাগল। রাস্তায় আমরা মা ছেলে স্বাভাবিক কথাই বলছিলাম। আমরা যখন ধানুক্ষেতে পৌঁছলাম তখন আকাশ সম্পূর্ণ মেঘে ঢাকা ছিল। মনে হচ্ছিল যে কোনো সময় বৃষ্টি শুরু হবে। তবে চিন্তার বিষয় ছিল যে বৃষ্টি আসবে তার জন্য আমাদের কাছে কোনো ছাতা ছিল না। একমাত্র উপলব্ধ আশ্রয়স্থান ছিল আমাদের গরুর ঘর, কিন্তু সেটাও মাঠের অন্যদিকে অনেকটা দূরে ছিল। আমি মনে মনে এইসব কথাই ভাবছি, হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। মা আমাকে বলল, তুই ওই দিকটা গিয়ে দেখ বাদ ঠিক আছে কিনা। আমি এই দিকটা দেখছি, বলে মা দেখতে লাগলো ভালো করে। আমিও চলে গেলাম মায়ের বিপরীত দিকে এবং দেখতে লাগলাম। দেখতে দেখতে আমি আর মা দুজনেই ভিজে গেলাম। দেখলাম এক জায়গা দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। মা আমাকে সেই ভাঙ্গা জায়গাটাতে কাদা মাটি দিতে বলল। আমি সঙ্গে সঙ্গে কিছু কাদা হাতে করে নিয়ে সেখানে দিয়ে দেই, কিন্তু জলের প্রবাহ বেশি থাকায় তা সঙ্গে সঙ্গে ধুয়ে গেল। মা আমাকে জিজ্ঞেস করল, কিরে হয়েছে? আমি বললাম, না মা, ধুয়ে গেছে। মা বলল, থাম, আমি আসছি, তুই কিছু কাদা দে আমাকে। বলে মা আমার কাছে আসলো। আমি কিছু কাদা মায়ের হতে দিলাম। মা সেটা নিয়ে সেই ভাঙ্গা জায়গাতে কাদা দিচ্ছিল। আমি মায়ের সামনে দাঁড়িয়েছিলাম এবং ভেজা কাদা মাটি মায়ের হাতে ধরিয়ে দিচ্ছিলাম। আমার মনে হলো যে আমি খুব ভাগ্যবান। আমি মাকে কাদা দিচ্ছিলাম। চারপাশে আমি আর মা ছাড়া কেউ নেই, পুরো ফাঁকা। আমি এতটাই মনোযোগ দিয়ে দেখছিলাম যে মা যে কাদা চাইছিল আমার কানেই আসেনি। মা বল, কি রে, কাদা দে, এমনিতেই ভিজে গেছি, ঠান্ডাও লাগছে, দে কাদা দে। আমি তাড়াতাড়ি করে মাকে কাদা দেই। মা কি বুঝতে পারল যে আমি তার কাজ দেখছিলাম? বুঝলেও কিছু বলতে পারেনি, কারণ মা তখন কাদা দিতে ব্যস্ত। কাদা নিয়ে মা আবার ভাঙ্গা জায়গাতে কাদা দিতে লাগল। বৃষ্টি খুব জোরে হচ্ছিল এবং আমরা মা ছেলে দুজনেই বৃষ্টিতে পুরোপুরি ভিজে গেছিলাম। গরুর ঘরটাই একমাত্র আমাদের আশ্রয়ের জায়গা ছিল, কিন্তু সেটাও অনেক দূরে থাকায় আমাদের ভেজা ছাড়া আর কিছু করার ছিল না। হঠাৎ মা কাছের একটা জায়গাতে চলে যাই। আমিও যাই মার পেছন পেছন। গিয়ে দেখি এই জায়গাটা থেকেও জল বেরোচ্ছে। আমি মায়ের পেছনে গিয়ে দাঁড়াই। মা আমার কাছে কাদা মাটি চাই। আমি মাটি দিয়েই মা আবার আগের মতোই কাদা মাটি দিতে শুরু করে। ওদিকে মা নিজের কাজে ব্যস্ত। হঠাৎ করে মা আবার সোজা হয়ে দাঁড়িয়ে আবার আগের জায়গাতে যেতে চাইলে অদ্ভুত আচরণ হয়ে যায়। আমি ভয় পেয়ে গেছিলাম। ভাবলাম মা হয়তো কিছু বলবে বা বকা দিবে, কিন্তু সে আবার আগের মতোই কাজে মন দিল যেন কিছুই হয়নি। যেহেতু মা চুপ ছিল তাই এটা আমাকে সাহস দিয়েছিল। আমি তাকে কাদা দিচ্ছিলাম আর সে সেই কাদা নিয়ে ভাঙ্গা বেড়ার উপর রাখছিল। কিছুক্ষণ পরে মাটির বেড়া ঠিক হয়ে যায় এবং জল বের হওয়া ও বন্ধ হলে যায়। তাই মা সোজা হয়ে দাঁড়িয়ে প্রথমেই আমার দিকে তাকালো। আমাকে কাদায় হাত ধুয়ে আমাদের বাড়িতে ফিরে যেতে বলল। ধানের জমিতে যে জল ছিল সেটা দিয়ে আমি আমার হাত ধুয়ে নেই। তারপর মাও মাঠে হাত ধুয়ে নেই জমিতে থাকা জল থেকে। তারপর বাড়ি ফেরার রাস্তার দিকে ঘুরে দাঁড়ায়। ঠিক তখনই যখন সে ঘুরে আমাদের বাড়ির দিকে পা বাড়ায়, তখন সে ধান ক্ষেতের কর্দমাক্ত ও ভেজা মাটির আলের উপর পিছলে পড়ে যায়। আমি তাকে সাহায্যের জন্য আমার হাতটা মাকে বাড়িয়ে দেই। মা পুরোপুরি জমিতে থাকা জল কাদার মধ্যে পড়ে। সে আমার হাতটা ধরল এবং ওঠার চেষ্টা করল,
কিন্তু যেহেতু আমার মা ভারী ছিল, তাই যখন সে উঠতে চাইল, তখন সে আমাকে নিয়ে ওই জলকাদার মধ্যে পড়ে যায়। এখন আমরা মা ছেলে দুজনেই কাদায় পড়ে যাই, আর আমাদের জামাকাপড় ভেজা কাদার ভরে যায়। আমি যত তাড়াতাড়ি সম্ভব উঠে দাঁড়ালাম। আমাদের দুজনেরই কাপড় কাদায় ভরে গেছিল আর বৃষ্টিতেও ভিজে গেছিল। তাই আমি মাকে বলি, মা চলো তাড়াতাড়ি বাড়ি যায়, নইলে শরীর খারাপ করবে। মা আমার কাদায় মাখা লুঙ্গির দিকে তাকিয়ে বলল, তোর অবস্থা দেখতো। তোর কি মনে হয় যে আমরা এই অবস্থায় গ্রামের মধ্য দিয়ে বাড়ি যেতে পারব? আমাদের দুজনকে দেখে যে কেউ বুঝতে পারবে যে আমরা কাদায় কুস্তি লড়েছি। তারপর আমিও বললাম, মা, কাছেই আমাদের গরুর ঘর আছে, সেখানে থাকার জন্য একটি ঘরও আছে। আমাদের গবাদি পশু দেখাশোনা করার জন্য সেখানে একটা ছেলে থাকে। কিন্তু আজকাল তো সে আর এখানে থাকে না, তার নিজের গ্রামে গেছে। ভিতরে তো আর কেউ নেই, তাই না? চলো না ওখানেই যাই। সেখানে গরুর খাওয়ার জন্য একটি সিমেন্টযুক্ত জলের ট্যাঙ্ক তো আছে। সেখানে না হয়ে আমরা আমাদের কর্দমাক্ত কাপড় চোপড় ধুয়ে নিব। বৃষ্টি না থাকা অবধি ওখানে থেকেও যেতে পারব। ততক্ষণে আমাদের কাপড় শুকিয়ে যাবে। কি বলো মা, যাবে? মা বলল, কথাটা তুই মন্দ বলিসনি। বৃষ্টি কখন থামবে তার ঠিক নেই, আর এই অবস্থায় বাড়িও যেতে পারবো না। ওখানে যাওয়াই ঠিক হবে। চল আমরা বরং ওখানেই যাই। আমাদের জামাকাপড়গুলো পরিষ্কার করি, ততক্ষণে বৃষ্টিও থেমে যেতে পারে। চল। আমরা দুজনেই গরুর ঘরের কাছে চাকরের ঘরের দিকে রওনা হলাম। মা খুব সাবধানে পা ফেলে হাঁটছিল। এইভাবেই কিছুক্ষণ হাঁটার পর আমরা মা ছেলে ঘরের সামনে এসে দাঁড়ালাম। তারপর তাড়াতাড়ি ঘরের মধ্যে প্রবেশ করলাম। মা আমার পাশেই দাঁড়িয়েছিল। সে চুপচাপ ছিল এবং ভাবছিল কি বলবে। আমি নীরবতা ভাঙার জন্য বললাম, মা, তুমি খুব সুন্দর একজন মহিলা। আমার মনে হয় না গ্রামের কেউ তোমার সাথে সৌন্দর্যের কম্পিটিশন দিতে পারবে, এমনকি আমার কলেজের মেয়েরাও। ভাবলাম মার সাথে কখনো এমন কথা বলিনি, মা বকা না দেয়। কিন্তু মনে হলো যে মা কিছু মনে করেনি। উল্টে সে হেসে বলল, তুই আমার মন রাখার জন্য এইসব কথা বলছিস, আমি সব বুঝি। না মা, আমি সত্যি বলছি। তুমি আমার চোখে দেখা সব চাইতে সুন্দর নারী। মা বলল, থাক, আর প্রশংসা করতে হবে না। সত্যি বলতে তুইও খুব হ্যান্ডসাম। তোর বাবার মতো হোসেনি তুই। কলেজ কতগুলো বান্ধবী আছে তোর? সত্যি করে বল। আমি বললাম, মা, আমি আমার কলেজের একটা মেয়েকেও আমার পছন্দ না। সবগুলো তো পাতলা। যুগ এখন পাল্টে গেছে জানো তো। এখনকার ছেলেরা পাতলা মেয়েদের পছন্দ করে না। একদম তোমার মত। ভুলে যাস না আমি তোর মা। কিন্তু তুমি তো তখন বললে যে বাড়ির লোক আমি। বাবার দায়িত্ব আমাকে দিলে। যদি বাবা তোমাকে এরকম প্রাংশা করত তাহলে কি কিছু বলতে? আমি আমার বাবার সমস্ত দায়িত্ব পালন করব। তুমি শুধু একবার বলে দাও। এরপর মা আমাকে বাবার সব দায়িত্ব দিয়ে দিল। এরপর আমরা মা ছেলেতে খুশি মনে বাড়িতে ফিরলাম। হ্যালো আমার ভালোবাসার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমি তোমাদের প্রিয় চুমকি আপু আবারও চলে আসলাম নতুন একটি গল্প নিয়ে। গল্পটি শেষ পর্যন্ত শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে। শুধু শুধু রাগ করছো তুমি মা? তোমার কথা সবসময় মনে পড়ে আমার। বাবা যখন নেই তখন তুমিই তো জগতে আপনার একমাত্র আপনজন। মহিলার কণ্ঠে তবুও রাগ। তোর ওসব তেলবাজি আমি সব বুঝি। গত 12 বছরে হাতে গোনা অল্প কয়েকবার তোর ফোন পেয়েছি, সেটাও প্রতিবার তোর বিডি সিগারেটের জন্য জেলখানায় টাকা পাঠাতে বলেছিস। বলি, তোর বিধমা মাটা এই অজপাড়াগায় এতগুলো বছর কিভাবে বেঁচে আছে, কেমন আছে, সেসব কখনো জিজ্ঞেস করেছিস? পুরুষ কণ্ঠে অনুনয়। ওহ মা, সেটাই বলতেই তো ফোন দিলাম। অবশেষে আগামীকাল আমার সাজার মেয়াদ শেষ হচ্ছে। জেল থেকে বেরিয়েই সরাসরি তোমার ওখানে এসে উঠব। এখন থেকে সবসময় তোমার দেখাশোনা করার জন্যই তো আসছি আমি। মহিলা কণ্ঠটা মুখ ঝামটা দেয়। দেখাশোনা করা না চাই? অন্য কোথাও যাবার জায়গা নেই সেটা বল। তাই বাধ্য হয়ে মার কাছে আসা। পুরুষ কণ্ঠে কাতর অনুরোধ। সত্যি বলছি মা, বিশ্বাস করো। তোমাকে কতকাল দেখি না বলেই ছাড়া পাওয়া মাত্রই তোমাকে দেখতে মন আকুল হয়ে আছে। আগামীকাল থেকেই এতদিনের জমানো সব গল্প করব আমরা মা ছেলে। তারপরেও গজগজ চলছেই। ওরে বাবা, খুব পটানো শিখেছিস দেখি মাকে। মায়ের কাছে চাওয়া মাত্র সবসময় টাকা পয়সা পেয়ে যাস বলেই না আমার এত কদর। না হয় সেই কবে খড়গপুর যাবার পরপরই মাকে ভুলে গেছিস, সে আমার জানা আছে।
ছেলের কণ্ঠে স্মিত হাসি। আহারে, কি যে বলো না তুমি! একমাত্র সন্তান কখনো নিজের মাকে ভুলে যেতে পারে? চোখের আড়াল হলেও তুমি কখনোই আমার মনের আড়াল হওনি। এবার মহিলা কণ্ঠটা খানিকটা আবেগী হয়। আচ্ছা, হয়েছে বাবা, হয়েছে। কাল বাড়ি আয়। আমি দুপুরে তোর পছন্দমতো খাবার রেঁধে রাখব নে। ছেলে কণ্ঠে সন্তুষ্টি। ঠিক আছে মা, তাহলে রাখছি। কাল দেখা হচ্ছে। পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের জেলখানা থেকে ছেলে আকাশ ও গ্রামে থাকা তার মা কাকলির মোবাইল ফোনালাপ শেষ হল। আকাশের পুরো নাম শ্রী আকাশ চন্দ্র ব্যানার্জি। তার বর্তমান বয়স ৩৬ বছর। গত ১২ বছর যাবৎ জেল খেটে অবশেষে ছাড়া পাচ্ছে সে। ২৪ বছর বয়সে খড়গপুর বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার পাঠ চুকিয়ে শহরের এক বড় মাপের ব্যবসা প্রতিষ্ঠানে চাকরিতে ঢোকার ঠিক ১ মাস পরেই প্রতিষ্ঠানে দুর্নীতির দায়ে জেলে যায় সে। তবে আকাশ আসলে ছিল নিরপরাধ। তাকে ফাঁসানো হয়েছিল ষড়যন্ত্র করে তার নামে হওয়া অর্থ আত্মসাতের মামলার মূল হোতা তার অফিসের বস, যার বউকে আকাশ চাকরিতে ঢোকার ১ সপ্তাহের মাথায় এক অফিস পার্টিতে গিয়ে বউয়ের সাথে ওই এনজয় করে। প্রতিশোধ হিসেবে তাকে ফাঁসিয়ে দেয় বস। আসলে আকাশ ব্যানার্জির এর বাতিকটা গ্রাম থেকে পড়ালেখার জন্য খড়গপুর এসেই রপ্ত হয়। আজ থেকে ২০ বছর আগে মাত্র ১৬ বছরের কিশোর বয়সেই বাবা মাকে ছেড়ে শহরের কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা ছেলে আকাশ তখন থেকেই তার সহপাঠী বান্ধবী, সিনিয়র জুনিয়র সবাইকে পুটিয়ে এই নিষিদ্ধ অভ্যাস আয়ত্ত করে। মেয়েদের সাথে মিলেমিশে তাদের বিছানায় তুলতে সিদ্ধহস্ত হওয়ায় অফিসে জয়েন করার মাত্র ১ মাসেই বিভিন্ন বয়সের বিভিন্ন গড়নের ছোট থেকে বড় সব বয়সের মহিলা সহকর্মীদের সাথে এসব কাজ করেছে। এমনকি পুরুষ সহকর্মীদের বউদেরও সে রেহাই দিত না। এই অসাধারণ গুণের অধিকারী আকাশকে অল্পদিনেই অফিসের অনেক মানুষ হিংসা করতে শুরু করে। অন্যদিকে শ্রীমতী কাকলি রানী ব্যানার্জি বা কাকলি নামে পরিচিত আকাশের মায়ের বর্তমান বয়স ৫৬ বছর। পশ্চিম মেদিনীপুর জেলারই ঘাটাল লোকসভার অন্তর্গত বাসুদেবপুর গ্রামে থাকে। আজ থেকে ১৬ বছর আগে গ্রামের মুদি দোকানি কাকলির স্বামী বা আকাশের বাবার রোড দুর্ঘটনায় অকাল মৃত্যুর সময় কাকলির বয়স তখন ৪০ বছর। তাদের একমাত্র ছেলে আকাশের তখন খড়গপুর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা চলছিল বলে সে গ্রামে বাবার অন্তিম সৎকারে আসতে পারেনি। বাবার মৃত্যুর সময় আকাশের বয়স ছিল ২০ বছর মাত্র। তখন থেকেই বিধবা কাকলি একাই ঘর সংসারের সব কাজ সামলানোর পাশাপাশি আজ উপার্জনের একমাত্র সম্বল মুদি দোকানটিও একাই চালাত। কর্মঠ সংসারী নারী কাকলির দোকানের সামান্য আয় বাঁচিয়ে ছেলের শহরে পড়ালেখার সমস্ত খরচ মিটিয়েছে। এমনকি জেলে যাবার আগে ছেলের মামলা মোকদ্দমার ব্যয়, তার গত ১২ বছরের কয়েদি হিসেবে থাকার সিগারেট চায়ের খরচ সবই কাকলি পাঠিয়েছে গ্রাম থেকে। ছেলেটা বিধবা কাকলি জগত সংসারে একমাত্র আপনজন। তাই ছেলের জন্য ভালোবাসার অন্ত নেই তার। কিন্তু কাকলির চাপা অভিমান, আকাশ সেভাবে কখনোই তার মায়ের পরিশ্রম বা ভালোবাসার মূল্য দেয়নি ঠিকমতো। এমনকি বাবার মৃত্যুর পর জেলে যাবার আগের ৪ বছর বিধবা মাকে দেখতে গ্রামে পর্যন্ত আসে নাই সে। কাকলি ছেলেকে আসার কথা বললেই পরীক্ষা পড়াশোনার অজুহাতে এড়িয়ে যেত ছেলে। আসলে শহুরে মেয়ে বা নারীদের পেয়ে মাকে সময় দেওয়ার কথা মাথায় আসত না তার। স্বামীর মৃত্যুর পর গত ১৬ বছর বাসুদেবপুর গ্রামের নিভৃত কোণে একাই কাটিয়েছে মা কাকলি। এমন পরিস্থিতিতে পরদিন জেল থেকে ছাড়া পেয়ে তাই সরাসরি মেদিনীপুরের নিজ গ্রামে মায়ের কাছে ফিরে আসে ছেলে। ঘরের ছেলে এতগুলো বছর পর অবশেষে ঘরে ফিরল কিশোর পেডিয়ে, তরুণ পেডিয়ে, সে এখন ৩৬ বছরের হাট্টাকাট্টা মরদ। গ্রামের বাড়িতে পৌঁছুতেই দেখে মা সদর দরজায় তাকে অভ্যর্থনা জানাতে দাঁড়িয়ে আছে। নিচু হয়ে মা কাকলিকে পা ছুঁয়ে প্রণাম করে আকাশ। আদরের ছেলেকে তৎক্ষণাৎ বুকে টেনে নিল মা। কান্না ভেজা আবেগী সুরে বলে, অবশেষে তুই এসেছিস বাপ। বাবামরা মাটাকে রেখে বিদেশ বিভুয়ে কতই না কষ্ট করলি। এতদিন পর বিধবা মাকে মনে পড়ল তোর? মাকে ধরে, আহারে, কি যে বলো তুমি মা! নিজের একমাত্র পরিবারকে কোনো ছেলে ভুলতে পারে? ওসব শহর বিদেশের সবকিছু ছেড়ে ছুড়ে একেবারেই চলে এলাম। তবে এখন থেকে ছেলে হয়ে মায়ের সেবা করাই আমার একমাত্র কর্তব্য। বলিস কি রে, তোর মতো খড়গপুর বিশ্ববিদ্যালয় পড়া ছেলে গ্রামে কি করবি? তোর পছন্দমতো চাকরি কি এই অজপাড়া গায়ে হবে কোনোদিন? শহরে ছাড়া তোর উপযুক্ত কাজ কোথায় এই বাসুদেবপুর গ্রামে? শহরে আর ফিরছি না আমি মা। শহরের মানুষজন বড়ই কুটিল, দুর্জন, ষড়যন্ত্রকারী। দেখলে না, গত ১২ বছর বিনা দোষে জেল খাটতে হলো। আসামি পরিচয় এমনিতেও শহরে আর কোনো চাকরি জুটবে না ভাগ্যে। এই গ্রামেই একটা কিছু করে নিব মা, তুমি চিন্তা কর না। সে বুঝলাম তোর খড়গপুর ফেরার পথ নেই, কিন্তু গ্রামে চাকরি না পেলে হতাশ হয়ে মাকে ছেড়ে আবার কলকাতা চলে যাবি না তো? একেবারেই নয় মা।
কলকাতা তো কোনো দূরের কথা, এই গ্রামের বাইরে আর কখনো কোনো দিন পা পড়বে না মোর। এই তোমায় গা ছুঁয়ে কথা দিলাম। দেখিস, কিছুদিন পর শহরের টানে আবার মতো বদলাবি না তো। তোর ভরসা নেই, শহুরে ছেলের কি আর এতদিন পর গ্রামের জীবন পছন্দ হবে, বিলক্ষণ পছন্দ হবে মা। এই গ্রামে আমার নাড়িপোতা। কিছুদিন এই গ্রামের জীবনে খাপ খাইয়ে নিতে পারব। তুমি পাশে থাকলে মা, এসব কোনো ব্যাপারই না। কোনো কাজ না পেলে না হয় বাবার রেখে যাওয়া মুদি দোকানের কাজই হাত দেব। মা যেন হতবাক, বলিস কি রে, বিশ্ববিদ্যালয় পাশ ছেলে গ্রামের মুদি দোকানি করবি? মাথা ঠিক আছে তোর, নাকি সহজ সরল মাকে ঢপ মারছিস তুই? হাহা, মোটেও গুল বা মিথ্যে নয় মা। বিশ্ববিদ্যালয় পাশ ছেলেরা এখনকার যুগে কতই না পৈতৃক ব্যবসার কাজ করছে ইদানিং, তুমি জানো না বুঝি। আরও বড় কথা, তোমার বয়স হয়েছে। এমনিতেও এই মুদি দোকান চালানোর পরিশ্রম তোমার শরীরে আর পোষাবে না। আমি যখন এসেছি, মুদি দোকানটা আমিই সামলে নিব না হয়। তুমি কেবল ঘর সংসারের গেরস্তি কাজ করবেক্ষণ। মায়ের শরীরের কথা উঠায় আলিঙ্গন ছেড়ে গ্রাম্য নারী মাকে এত বছর বাদে ভালো করে দেখতে নজর বুলালো আকাশ। তার মা শ্রীমতী কাকলি রানী ব্যানার্জির গায়ের রং বাঙালি নারীর মতো শ্যামলা, ফর্সাও নয় আবার কালোও নয়। মায়ের হাইট বাঙালি নারীদের মতোই, বেশি লম্বা নয়, ছোটখাট গড়নের। বয়সের কারণে ওজন আগের থেকে বেড়েছে। খুবই লোভনীয়, আকর্ষণীয় হওয়ায় বিধবা মার পেছনে গ্রামের সব ছেলেবুড়োর নজর থাকে সর্বক্ষণ। বিধবা হবার জন্য চিরায়ত বাঙালি গ্রামীণ নারীর মতোই সাদা শাড়ির সাথে সাদা ব্লাউজ পরে। একরাশ চুল মাথায় খোপা করা তার। বিধবা হিসেবে মাথায় কোনো সিঁদুর টিপ দেয়া নেই, হাতে কেবল দুটো করে, দুহাতে চারটে সাদা কাঁসার বালাচুড়ি পরে সে ব্যাস। গলায় নাকে কানে কোনো অলংকার নেই। কোনো ধরনের প্রসাধনী বা স্নো পাউডার মাখার বালাই নেই। মোটা মোটা লিপস্টিকবিহীন ঠোঁটগুলো হালকা গোলাপি রঙের। একেবারে সাদামাটা খেটে খাওয়া বাঙালি নারী কাকলি ছেলে আকাশ তার দিকে তাকিয়ে ড্যাব ড্যাব চোখে তাকে গিলছে দেখে প্রথমে বেশ লজ্জা পায় বিধবা নারী কাকলি। স্বামী মৃত্যুর এতগুলো বছর পর তারই বাড়ির উঠোনে দাঁড়িয়ে তাকে জরিপ করছে বাড়ির কোনো পুরুষ, যেই টুরুষ আর কেউ নয় বরং তার পেটের সন্তান। বিষয়টা কেমন যেন অন্যরকম অনুভূতির শিহরণ জাগালো তার। অনির্বচনীয় একটা কিছুর উদ্রেক হলো তার দেহমনে। কিছুক্ষণ পর কাকলি সামলে উঠে চোখ মেলে সামনে দাঁড়ান একমাত্র ছেলেকে দেখতে লাগল। ভীষণ অবাক হয় ছেলেকে দেখে সে। বাবা, বাবা গো বাবা, সেই 16 বছরের কিশোর ছেলেটি আর নেই। আকাশ দিব্যি মর্দের মতো দামড়া চোমড়া গড়নের পুরুষ দেহের যুবকদের মতো দেখতে হয়েছি দেখি, মনে মনে ভাবে কাকলি। আকাশ দেখতে একেবারে আর 10টা বাঙালি শহুরে ছেলের মতোই। জেল খেটে রোদে পুড়ে কিছুটা তামাটে মুখমণ্ডল, ক্লিনশেভ করা চৌকোনা আকৃতির পুরুষালী মুখ। একসময় পেটানো স্বাস্থ্যের হলেও জেল খেটে ও বয়সের জন্য বেশ নাদুস নুদুস দেহ। পেটে হালকা ভুডিও আছে আকাশের। শহুরে কেতায় ফুল প্যান্ট ও ফুলহাতা শার্ট, কোমরে বেল্ট দিয়ে গুজে পড়া ছেলের কাঁধে একটা ব্যাগে জেল থেকে পাওয়া সব কাপড়চোপ। সব মিলিয়ে গত 16 বছর আগে স্বামীর মৃত্যুর আগে সর্বশেষ দেখা অল্পবয়সী ছেলের সাথে এই যুবক ছেলের বিস্তর পার্থক্য উপলব্ধি করে কাকলি। শহুরে বিভীষিকায় পোট খাওয়া এই ছেলে এখন আর সেই ছোট্টটি নেই। মা তাকে হা করে দেখছে দেখে মুচকি হাসে আকাশ। হাসতে হাসতেই বলে, কি দেখছো তোমা? তোমার ছেলেকে এতদিন বাদে দেখে পছন্দ হয়নি বুঝি? কয়েদিদের মতো বিশ্রী হয়েছি বুঝি দেখতে? যাহ, কি যে আজেবাজে বলিস তুই। তুই কয়েদিদের মতো জঘন্য দেখতে নয় মোটেও, বরং উল্টো। কি সুন্দর সুপুরুষ দেখতে হয়েছিস, একেবারে খাঁটি বাঙালি নায়ক। চ্যানেলের নাটকে দিব্যি নায়কের রোল দেয়া যাবে তোকে। বাহ, তা বেশ তো। এই বেলা আমিও বলে নেই, তুমিও কিন্তু দেখতে বেশ সুন্দরী হয়েছ মা। এই এতগুলো বছর বাদে তোমাকে দেখে খুব ভালো লাগছে আমার। মা ঈষৎ লজ্জা পায়। যাহ, তোর বাপ মরার পর তো কেবল বুড়ি হচ্ছি আমি, সুন্দরী না ছাই। আমাকে দেখবেই বা কে, যত্নই বা নিবে কে? তাই এই 56 বছরে আরও বেশি বুড়িয়ে গেছি রে বাপজান। না না, কখনো না। কে বলেছে তোমাকে যে তুমি বুড়িয়ে গেছ? একেবারে বাজে কথা। তুমি তো বুড়ি হওনি মোটেও, বরং বয়স বেড়ে আরও পরিণত নারীর সৌন্দর্য এসেছে তোমার দেহে। কেউ বলবে না গো তোমার বয়স 56 বছর মা। তোমাকে দিব্যি 40 বছরের বৌদি হিসেবে নাটকে চালানো যাবে বইকি। মা যেন আরও বেশি লজ্জা পায়। যাহ ভাগ, আবারও ঢপ ছাড়ছিস তুই। যা, আর কথা না বাড়িয়ে খেয়ে নে। বেলা গড়িয়ে দুপুর। গোসল করে লুঙ্গি পরে খেতে আয়। আমি নিজে সব রেঁধেছি তোর জন্য। মার কথায় বাসায় ঢুকে জেলখাটা ছেলে। মায়ের আদরে গ্রামের জীবনে এবার অভ্যস্ত হবার পালা আকাশের।
কাকলির বাসাটা পাকা বাড়ি হলেও দোতলা ঠিক নয়, দোতলার অর্ধেকটা করা আছে, বাকি অর্ধেকটা খোলা ছাদ। একতলায় বড় একটা মুদি দোকান। চাল ডাল তেল থেকে শুরু করে সাবান, লোশন, বিস্কুট সবই পাওয়া যায় দোকানে। একতলার পেছনে রান্নাঘর ও পানি উঠানো টিউবওয়েল। বাড়ির পেছন দিয়ে সিঁড়ি গেছে দোতলায়। দোতলার অর্ধেকটা নিয়ে কেবল একটা বড় ঘর, যেখানে কাকলি রানী থাকে, ঘরের সাথে লাগোয়া একটা গোসলখানা। ঘরে ডাবল বেডের খাটটা সেই আকাশের বাবা থাকতে কেনা। দোতলার বাকি পুরোটাই খোলা, আলকাতরা মাখা সিমেন্টের ছাদ। পুরো বাড়িতে একটাই ঘর বলে আকাশের শোয়ার বন্দোবস্ত হয় দোতলায় মার ঘরের সামনের খোলা ছাদে। সিঙ্গেল চৌকি পেতে তাতে রাতে ঘুমোবে আকাশ। বাথরুম হিসেবে মার ঘরের কমন বাথরুম ব্যবহার করবে। পুরো দেড়তলা বাড়িতে মানুষ বলতে কেবল মা ছেলে। ঘরের সব কাজ কাকলি একাই করে বলে কোনো ছুটা বা বান্দা চাকরানি বা বুয়া নেই। এভাবে পৈতৃক নিবাসে মার হাতের সুস্বাদু রান্না খেয়ে বেশ সময় কেটে যাচ্ছিল আকাশের। 1 মাস পর সে বোঝে গ্রামে তার মতো শিক্ষিত ছেলের উপযুক্ত কোনো চাকরি বাকরি নেই। হয় কৃষিকাজ, নয়তো বাবার দেয়া দোকানদারি, এই দুটোর একটা করতে হবে তাকে। এছাড়া প্যান্ট শার্ট ছেড়ে গ্রামের গরম আবহাওয়ায় খালি গায়ে লুঙ্গি পরতে পরিবর্তিত আকাশের কাছে গ্রামের জীবনটা কিছুদিন পরেই খুব নিরানন্দ, উৎসব বিমুখ, পানসে লাগতে থাকে, ঘেমি কাটাতে, ফোনে তার পুরনো সব শহুরে বান্ধবীদের সাথে কথা বলে সময় কাটাতে থাকে সে। তাদের সাথে সে উত্তেজিত বাক্যালাপ চালা। সেই যে জেলে যাবার আগে শেষ কবে 12 বছর আগে ওসব কাজ করেছে আকাশ, তারপর থেকে আজ অবধি হাত দিয়েই কাজ চলছে তার। আসলে সত্যি বলতে কি, জেলখানার কয়েদি হিসেবে গত 12 বছরের শারীরিক বা মানসিক কষ্টের চেয়ে নারীদের সাথে এনজয় করতে না পারার কষ্টটাই জেলে বেশি অনুভব করেছিল আকাশ। মায়ের গ্রামের বাড়ি এসেও এনজয় করার অনুপস্থিতি অসহনীয় লাগতে থাকে তার। গ্রামের অন্যান্য নারীছুড়িরা জেলখাটা আসামি হিসেবে ভয় পেয়ে তার সাথে মিশে না কেউ। বিবাহের বয়সী 36 বছরের জোয়ান ছেলের সাথে গ্রামের কোনো নারী কথা বলার সাহস করে না, ওসব তো পরের কথা। তাই রোজ রাতে খেয়ে দেয়ে মা ঘুমনের পর খোলা ছাদে বিছানো নিজ চৌকিতে শুয়ে মোবাইলে ছাইপাস দেখে দিন কাটছিল আকাশের। এভাবেই পেরো 1 মাস। 1 মাস পর কোনো একরাতে হঠাৎ তুমুল বৃষ্টি নামায় আকাশের খোলা ছাদে ঘুমোনোর উপায় থাকে না। মা কাকলির কথামতো মায়ের ডাবল বেডের খাটের পাশে মেঝেতে তোষক পেতে শোয় সে কিছুক্ষণ বাদে। মা ঘুমিয়েছে ভেবে রোজকার অভ্যাসমতো মেঝের বিছানায় শুয়ে মোবাইলে ভিডিও দেখে হস্তশিল্প করে শান্তির ঘুম দেয় সে। মা কিছু টের পায়নি ভেবে ছেলের ধারণা ছিল সম্পূর্ণ ভুল। রাতের বেলা ছেলের এসব কর্মকাণ্ডে মা খাটের নিচে উকি দিয়ে ছেলের অলক্ষ্যে পুরো ঘটনাটাই চাক্ষুষ করে। সে রাতে ছেলে ঘুমোনোর পর চুপিসারে উঠে ছেলের মোবাইল ঘেঁটে দেখে কাকলি। মা কাকলি নিমিষেই সবই বুঝে ফেলে। তার ছেলে যে শহরে যাবার পর থেকেই নারীর সঙ্গে অভ্যস্ত ছিল, সেটা মিলিয়ে নেয় কাকলি। জেলখানার 12 বছরের তার স্বাদ বঞ্চিত ছেলের ক্ষুধা যে আরও উগ্র, বেপরোয়া হয়েছে, সেটাও আঁচ করতে পারে সে। কাকলি অভিজ্ঞ নারী, সে মা হলেও নারী হিসেবে জানে তার একমাত্র সন্তান বিবাহের উপযুক্ত। শহুরে অভিশপ্ত জীবনের ওসব অনুক্ষণে নারীরা আবারও ছেলেকে ফুসলিয়ে তার থেকে দূরে নিতে পারে বা ছেলেকে বিপথে টানতে পারে, সে সম্ভাবনা ছেলের ভবিষ্যৎ জীবনের জন্য আরও খারাপ পরিণতি আনতে পারে। সব মিলিয়ে মা কাকলি ব্যানার্জি সিদ্ধান্ত নেয় ছেলেকে আরও কাছে টানতে হবে তার। মা হিসেবে শুধু নয়, নারী হিসেবেও ছেলেকে তৃপ্ত করতে পারলেই এসব বদভ্যাস কাটাতে পারবে আকাশ। ঘরের একমাত্র নারী হিসেবে ছেলেকে আরও উস্কে দিয়ে তার প্রতি অনুরক্ত করার সংকল্প করে কাকলি।